যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সিফাত, ভূত.com এর একজন মডারেটর। আমি আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি ঘটনা নিয়ে। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার পরিচিত এক ভাইয়ের কাছ থেকে, যিনি কয়েক বছর আগে ইন্ডিয়ায় ঘুরতে গিয়েছিলেন। ঘটনাটি তিনি সেখানকার এক লোকাল গাইডের কাছ থেকে শুনছেন। তিনি আমাকে গাইডের ভাষায় ঘটনাটি শেয়ার করেছেন, তাই আমিও তিনি যেভাবে বলেছেন সেভাবে ঘটনাটি বলার চেষ্টা করছি। লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি অতুল, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। আমি বেশ কয়েক বছর আগে এখানের জায়গাটির নাম উল্লেখ করতে না পারার জন্য দুঃখিত, একজন লোকাল গাইড হিসেবে কাজ করছি। কিন্তু আমি আপনাদের যে ঘটনাটি বলবো তার সাথে এই স্থানের কোনো সম্পর্ক নেই। ঘটনাটি ঘটে ভারতের কোনো এক মেন্টাল অ্যাসাইলামের আশেপাশে। ঘটনার শুরুর আগে অ্যাসাইলামের বর্ণনা দেওয়া জরুরি। অ্যাসাইলামটি ছিল ব্রিটিশ আমলের তৈরি। এই অ্যাসাইলাম আগে ব্রিটিশদের মিলিটারি বেস হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশ রাজ্যের পতন হওয়ার পর এখানে অ্যাসাইলাম প্রতিষ্ঠিত করা হয়। মিলিটারি বেস হওয়ার কারণে অ্যাসাইলামটি ছিল বেশ বড়। বিল্ডিং দেখলেই বোঝা যেত এই অ্যাসাইলাম অনেক কিছুর সাক্ষী বহন করে চলেছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঘটনাটি অনেক আগের, আজ থেকে প্রায় ৬০-৬৫ বছর আগের কথা। অ্যাসাইলামে রোগীর সংখ্যা বেশি ছিল না, তাই সেখানে কয়েকজন নার্স ছাড়া আর কাউকেই খুব একটা দেখা যেত না। রাতের বেলা দূর থেকে দেখলে মিটমিট করে কয়েকটি লাইট জ্বলতে দেখা যেত। তখন সেই অ্যাসাইলামের আশেপাশের বাড়িঘর কিছুটা কমই ছিল। অ্যাসাইলামটি ছিল ঘন অরণ্যে ঘেরা। সেই ঘন অরণ্যে এক ছোট্ট কুটির বানিয়ে এক বৃদ্ধ মহিলা বাস করতেন। লোকমুখে শোনা যেত তিনি নাকি ডাকিনী বিদ্যা চর্চা করতেন, যাকে আমরা সকলে উইচক্রাফট বলে থাকি। তাকে অনেকবার ধরার চেষ্টা করেও কেউ সফল হতে পারেনি। তার ঘরে গিয়ে কখনোই তাকে পাওয়া যেত না। আবার কখনো কখনো সেই কুটিরের আশেপাশে একজন মধ্যবয়স্ক মহিলাকেও নাকি দেখা যেত। আশেপাশে থাকা অল্প সংখ্যক বাড়ির বাসিন্দারা প্রতি অমাবস্যার রাতে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেত। শব্দের উৎস ছিল সেই বৃদ্ধার বাড়ি বা তার আশেপাশের জায়গা। অনেকের ধারণা ছিল ডাকিনী বিদ্যার সাহায্যে অমাবস্যার রাতে বলিদান করে নাকি নিজের আয়ু বাড়ানো যায় আর বয়স কমানো যায়, আর তাই সেই মহিলার শারীরিক অবস্থার পরিবর্তন হতো, বিধায় তাকে চেনা যেত না বলে তাকে ধরাও যেত না। অর্থাৎ তিনি বয়স কমিয়ে ফেলতেন। ডাকিনী বিদ্যার আরেকটি বিষয় ছিল, আর সেটি হলো যদি কেউ টানা ৭টি অমাবস্যা বলিদান করতে ব্যর্থ হয় তাহলে সে ডাকিনী বিদ্যা দ্বারা প্রাপ্ত চেহারা হারাবে আর নিজের আসল বয়স ও চেহারা ফিরে পাবে, এবং আয়নায় তার আসল চেহারা সবসময় দেখা যাবে। একবার সেই অ্যাসাইলামের পাশে থাকা একটি বাড়ি থেকে একটি ৫-৬ বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়। আশেপাশে থাকা গুটি কয়েক বাড়ির সকলের কাছে খবরটি পৌঁছে যায়, আর সকলেই রাতের বেলায় সেই মেয়েটিকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজার পর জঙ্গলের এক পাশ থেকে কেউ একটি হৃদয় বিদারক আওয়াজ শুনতে পায়। সকলেই সেখানে যায়, গিয়ে দেখে সেখানে কম বয়সী এক মহিলা ছোট নিখোঁজ হওয়া মেয়েটির গলা কেটে সেখান থেকে ছিটকে পড়া রক্ত একটি ছোট পেয়ালাতে নিয়ে অনেকটা চায়ের মতো করে চুমুক দিয়ে খাচ্ছে, অর্থাৎ সেই রক্ত পান করছে, আর কিছুটা রক্ত আঙুলে লাগিয়ে তার সামনে রাখা একটা সাদা কাপড়ে কিছু একটা লিখছে। মেয়েটিকে খুঁজতে আসা মানুষজন তাকে সব দিক থেকে ঘিরে ফেলে আর তাকে একটি গাছের সাথে বেঁধে ফেলতে চায়, কিন্তু তার চেহারা দেখে কেউ আর সাহস করে।
তার চোখের মণি দুটি একেবারে লাল হয়ে গিয়েছিল আর তার মুখ থেকে গড়িয়ে পড়া রক্ত পড়ছিল। মহিলার চুল ছিল খুবই ময়লা আর উস্কো খুস্কো, হাতের নখ অনেকটাই বড় ছিল এবং তার নখগুলো খুব ধারালো ছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু মহিলার চেহারা ছিল অপূর্ব সুন্দর। সকলে তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল আর কয়েকজন গিয়ে কেরোসিন তেল এনে তার গায়ে দূর থেকেই ছিটিয়ে দিচ্ছিল। তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং ডান হাত ও ডান পার প্রায় 70% পুড়ে যায়। পাশে থাকা মেন্টাল অ্যাসাইলামের এক ডাক্তার হইচই শুনে সেখানে আসে আর লোকাল পুলিশের সাহায্যে সেই মহিলাকে সেখান থেকে এনে সেই অ্যাসাইলামে ভর্তি করায়। যে ডাক্তার তাকে এনে ভর্তি করায় তার নাম ছিল অনিমেষ, আর সে সেখানে কয়েক মাস যাবৎ ডিউটি করছিলেন, তাই তিনি সবটা জানতেন না। তিনি তাকে এনে হাত ব্যান্ডেজ করে দেন এবং তাকে সেই অ্যাসাইলামের একটি রুমে রাখা হয় প্রাথমিক চিকিৎসা শেষে। ডাক্তার অনিমেষ দিনে কয়েকবার তাকে চেক আপ করতে যেতেন আর তার সাথে কথা বলতেন। সেই মহিলা ডাক্তারকে বারবার তাকে ছেড়ে দেবার জন্য অনুরোধ করে, কিন্তু ডাক্তার তাকে সুস্থ না হলে ছাড়তে রাজি ছিল না। এভাবে কয়েকদিন পার হয়ে যাবার পর হঠাৎ একদিন এক আজব ঘটনা ঘটে। ওই অ্যাসাইলামের প্রতিটি রুমে থাকা রোগীর প্রত্যেকেরই হাত কেটে যায় এবং হাত কেটে রক্ত দিয়ে দেয়ালে একটি নকশা আঁকে তারা। প্রতিটি লোকের নকশা একেবারে একই রকম ছিল। নকশাগুলোর মধ্যে বিন্দুমাত্র পার্থক্য খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওই মহিলাই শুধুমাত্র অক্ষত ছিলেন। সকল রোগীকে নিয়ে চিকিৎসা দেবার পর কয়েকদিন পর সব ঠিক হয়ে গিয়েছিল। এভাবে প্রায় 1.5 মাস কেটে যাবার পর ডাক্তার অনিমেষ একদিন সেই মহিলার রুমে গিয়ে দেখেন মহিলার চুল পেকে যাচ্ছে আর তার চেহারায় কেমন যেন একটা বয়সের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। মহিলাটির দাঁত কালো হয়ে গিয়েছিল আর তার হাতে থাকা ব্যান্ডেজ খুলে সে তার নিজের চেহারা ঢাকার চেষ্টা করছিল। অনিমেষ কিছু বুঝতে পারছিলেন না। অনিমেষের সাথে থাকা নার্স অনেক ভয় পায় এবং তাকে বলে, স্যার, একটা ডাকিনি, এটা ডাকিনি নাকি সময় মতো বলে দিতে না পারলে আসল চেহারায় ফিরে যেতে হয়। আপনি একে ছেড়ে দিন, নইলে কি হবে ভগবান জানে। অনিমেষ তার কথা শুনে তাকে ধমক দিয়ে বলে, এসব বিলিভ করো না, আর এসব নাকি মানুষের মুখে রটা সব কুসংস্কার। এসবে কান না দিয়ে তিনি নার্সকে নিজের কাজ করতে বলেন। নার্স তার রুম থেকে বেরিয়ে গিয়ে তার ব্যাগে থাকা ছোট একটা আয়না নিয়ে সেই মহিলার রুমের সামনে যায় আর তার সামনে আয়না ধরে আয়নার দিকে নজর দিতেই তাকে কুচকুচে কালো এক বৃদ্ধা মহিলা বসে আছে দেখতে পায়, যার হাত আর পায়ের পুড়ে যাওয়া অংশ থেকে মাংস খুলে খুলে পড়ছে আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। নার্স ভয়ে ডক্টর অনিমেষের কাছে ছুটে যায় তাকে সব জানাতে, কিন্তু সেখানে না পেয়ে নার্স তার টেবিলে শরীর খারাপের কারণ দেখিয়ে আর্লি লিভের একটি অ্যাপ্লিকেশন রেখে চলে যায়। নার্সটি অ্যাসাইলামের কোয়ার্টারে থাকত। রাতের বেলা সে চিৎকারের আওয়াজ শুনে অ্যাসাইলামে গিয়ে দেখে অ্যাসাইলামের এক কোনায় আগুন চলছে। সে এক দৌড় দিয়ে অনিমেষের রুমে গিয়ে দেখে ডাক্তার অনিমেষ মেঝেতে পড়ে আছে আর তার গলা কে যেন নখের আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। তার রুম থেকে একজন মানুষের রক্তমাখা পায়ের ছাপ ছিল আর পুরো রুম জুড়ে ফোঁটা ফোঁটা রক্তের ছাপ ছিল। সে সেখান থেকে বের হয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে সেখানে পানি দিয়ে আগুন নিভাতে ব্যস্ত থাকা কয়েকজন তাকে নিয়ে যায়। 2 দিন পর তার জ্ঞান ফিরে আসছে। তাকে জানানো হয় অনেক চেষ্টা করেও অ্যাসাইলামের আগুন নেভানো সম্ভব হয়নি, আর এই অ্যাসাইলামে থাকা মোট 7 জন রোগী নাকি পুড়ে মারা গেছে। অ্যাসাইলামে ওই মহিলা সহ 7 জন রোগী থাকায় নার্স ভাবে সেই ডাইনিও হয়তো সেখানে পুড়ে মারা গেছে। এরপর থেকে সেই অ্যাসাইলাম সেভাবেই বন্ধ পড়ে আছে। সেখানে কেউ যাবার সাহস করে না। এই ঘটনার পর সেই নার্সের মতো অনেকেই ভেবেছিল সেই ডাইনি সেখানেই পুড়ে মারা গেছে, তাই
আশেপাশের বাড়ির সকলেই অনেকটা স্বস্তিতে থাকা শুরু করলো। কিন্তু কিছুদিন পর আবার অমাবস্যার রাতে ছোট বাচ্চার চিৎকার আশেপাশের মানুষের ঘুম কেড়ে নেয়। সকলে অনেক খোঁজ করেও কোনো কিছু পায়নি। এর কিছুদিন পর এক নার্সের খোঁজে তাদের বাবা মা সেখানে আসেন, আর এসে অ্যাসাইলাম বন্ধ, অ্যাসাইলামে পুড়ে যাওয়ার চিহ্ন দেখে মেয়ের খোঁজে অ্যাসাইলামের পাশের এক বাড়িতে গিয়ে সব শোনেন। তার মেয়ে অ্যাসাইলামে নতুন জয়েন করায় তার কথা কারোরই মনে ছিল না। আর অ্যাসাইলামে আগুন লাগার পর কয়েকজন নার্স ভয়ে তৎক্ষণাৎ সেখান থেকে বাড়ি চলে গিয়েছিল বিধায় আলাদা করে আর কারো খোঁজ করা হয়নি। এলাকার লোকজন তখন কিছুটা চিন্তায় পড়ে যায়, কেননা রাতে আবার বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে ভেবে তারা মনে করতে থাকে সেই ডাইনি হয়তো এখনো বেঁচে আছে। আর যে 7 জন সেদিন আগুনে পুড়ে মারা গেছে তাদের মধ্যে একজন হয়তো সেই নিখোঁজ নার্স। কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই কেউই এই বিষয়টি নিশ্চিতভাবে জানত না। এভাবে কেটে যায় আরো 4টি অমাবস্যা। পঞ্চম অমাবস্যা রাতে সেই ডাইনির গায়ে যারা কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছিল তারা তাকে তাদের বাড়ির সামনে দেখতে শুরু করে। সেদিন রাতেই তাদের প্রত্যেকে নিজেরাই নিজেদের গায়ে আগুন লাগায়, আর তাদের মধ্যে 2 জন মারাও যায়। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চলে আসে। তাদের মধ্যে যাদের জ্ঞান ফিরে এসেছিল তারা সবাইকে বলে রাত 3টার দিকে দরজার আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে তাদের সামনে সেই মহিলা দাঁড়িয়ে আছে। এরপর আর কিছু মনে নেই। এরপর তারা নিজেদের এই অবস্থায় হাসপাতালে আবিষ্কার করে। তাদের কথা শুনে সকলে খুব অবাক হয়, আর এমন কাজ কিভাবে হলো তা চিন্তা করতে থাকে। কোনো উপায় না দেখে একজন অঘরী তান্ত্রিকের কাছে যায়, সব সমস্যার কথা তাকে জানায়। সেদিন তান্ত্রিক তাদের কথা শুনে এক কথায় রাজি হয়ে যায়, আর খুব উৎসাহী হয়ে সেদিনই সেই মহিলা যে জঙ্গলে থাকতো সেখানে যেতে চায়। এলাকার মানুষজন তাকে সেই জঙ্গলে নিয়ে যায় আর তান্ত্রিককে সেই মহিলার ভাঙা কুটির দেখিয়ে দেয়। তান্ত্রিক তাদের সেখান থেকে চলে যেতে বলে, আর বলে সেই কুটিরে আজ রাতে সে থাকবে আর সেই ডাইনিকে তার তন্ত্র সাধনা দিয়ে মেরে ফেলবে। সবাই তান্ত্রিকের কথা শুনে সেখান থেকে চলে আসে। সেদিন রাতে হঠাৎ সেই তান্ত্রিক সেই এলাকার এক বাড়িতে এসে দরজা ধাক্কাতে থাকে আর তাকে সাহায্য করার জন্য অনুরোধ জানাতে থাকে। তার চিৎকারে অনেকেই চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর সেই তান্ত্রিকের পেছনে সেই ডাইনিকে দেখতে পায়। তান্ত্রিকের গলায় তখন একটা রক্ত পড়ছিল এবং তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ে। তান্ত্রিক প্রচন্ড যন্ত্রণা নিয়ে হাত দিয়ে গলা চেপে ধরে এবং সেই ডাইনি মহিলা হিন্দি ভাষায় তখন বলতে থাকে যে এই তান্ত্রিকই তাকে বশ করতে চেয়েছিল, কিন্তু তার মৃত্যুদূত এসেছে তাকে মারার জন্য। এবং তান্ত্রিকের রক্তের যে ব্যাপারটা সেটা হচ্ছে সে বলছে যে তান্ত্রিককে সে দেখে নেবে, এরকম টাইপের কিছু কথাবার্তা সে তান্ত্রিককে বলে এবং সেখানে সে ধমকাতে থাকে এবং সে বলে যে কোনোভাবেই সে তার ডাকিনী দেবীকে হারাতে পারবে না। ডাইনি এই কথা বলে অট্ট হাসি দিয়ে নিজের বিজয় জানান দিতে থাকে, আর সেই সময় সেখানে জ্বলতে থাকা লাইটগুলো সব একসাথে নিভে যায়। অন্ধকারে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ভোরের আলো ফুটলে সকলে লক্ষ্য করে এলাকাবাসীর 3টি মেয়ে গায়েব। তাদের সম্ভাব্য সব জায়গায় খোঁজার পরেও পাওয়া যাচ্ছিল না। সেদিন ছিল অমাবস্যার রাত। সেই রাতেও সকলে দল বেঁধে মেয়েদের খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি। হারানো মেয়েদের বাবা মা পাগলের মতো কান্নাকাটি করতে থাকে আর মেয়েদের খুঁজতে থাকে, কিন্তু তারা ব্যর্থ হয়। পরের দিন সকালবেলা সেই মেয়ে 3টির মধ্যে একজনের গলা কাটা রক্তশূন্য লাশ একটি গাছে ঝুলতে দেখা যায়। এবার লাশটি অনেকটা অন্যরকম ছিল। লাশের মুখে কোনো দাঁত ছিল না, আর হাতের অনামিকা আঙুল কাটা ছিল। লাশের বুকে অনেক আঁচড়ের দাগ ছিল, যা কোনো বন্য পশুর দ্বারাই সম্ভব। এলাকাবাসী এই দৃশ্য দেখে ভয়ে বাকরুদ্ধ হয়ে যায়, আর বাকি 2 মেয়ের বাবা মা কান্নায় ভেঙে পড়েন। এর পরের অমাবস্যায় বাকি 2 মেয়ের লাশ পাওয়া যায়, কিন্তু এবারে লাশের অর্ধেক অংশ পাওয়া যায়। লাশের বুকে নিচ থেকে বাকি অংশ ছিল না। দেখে মনে হচ্ছিল লাশের গলার চামড়া ছিঁড়ে রক্ত পান করেছে সেই ডাইনি।
এলাকার মানুষ সব দেখে এর বিহিত করার কথা ভাবতে থাকে। তারা সকলে বড় কোনো তান্ত্রিকের খোঁজ করতে থাকে, কিন্তু তারা যাকেই এই সমস্যার কথা বলে সবাই ভয়ে ও আতঙ্কে আর যোগাযোগ না করার অনুরোধ করতে থাকে। অঘরী তান্ত্রিকের মতো শক্তিশালী তান্ত্রিক সেখানে হার মেনেছে। সেখানে তারা নিজেদেরকে ছোট শিশুর সমতুল্য মনে করে। সাহায্য করা থেকে তারা পিছিয়ে যায়। কোনো উপায় না দেখে এলাকাবাসী পুলিশকে জানায়, আর পুলিশ এসে সেই মহিলার খোঁজ করতে থাকে, কিন্তু তাকে কিছুতেই পাওয়া যায় না। অবশেষে অনেক চেষ্টার পর পুলিশ তাকে খুঁজে পায় একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নেয়ার আগ মুহূর্তে। পুলিশ তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ সেই মহিলার লাশ আগুনে পুড়িয়ে ফেলে। এরপর সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু আসল তাণ্ডব শুরু হয় এরপর থেকে। সেই ডাইনিকে আবারও কিছুদিন পর অনেকেই দেখতে থাকে। প্রথমে মনের ভুল ভাবলেও পরে যে পুলিশ তাকে গুলি করেছিল সেই পুলিশের বিকৃত লাশ দেখে সবাই বুঝতে পারে তারা ভুল দেখেনি। পুলিশের লাশের গলা মাথা থেকে আলাদা করা ছিল, আর তার চোখ ছিল না। তার ডান হাত ছিল অর্ধেক মিসিং। এবারে এলাকাবাসী মারাত্মক ভয় পেয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝে পাচ্ছিল না। এভাবে আস্তে আস্তে সেই এলাকায় এক মৃত্যুপুরীতে রূপ নেয়। এলাকার মানুষ প্রায় সব সময় সেই ডাইনিকে একটি লাঠি ভর করে বিকৃত হাসি দিতে দেখে। যারা তাকে দেখে তাদের ভাষ্যমতে ডাইনির চোখের কোটরে চোখ আছে কিনা বোঝা যাচ্ছিল না। তার দাঁতগুলো ছিল কালো এবং দাঁতগুলো খুব ভয়ঙ্কর। মাথার ওপরে বট গাছের মতো ঝাঁকড়া চুল, কুণ্ডুরি পাকিয়ে আছে। সব দেখার পর এলাকার মানুষ প্রায় হাল ছেড়ে দিয়েছিল। তখন তারা শেষ চেষ্টা হিসেবে সেই অঘরীদের সর্দারের কাছে যায় সাহায্যের জন্য। অঘরী সর্দার তাকে অনেক টাকা আর 11টি মৃত কঙ্কাল দিতে হবে বলে জানিয়ে দেয়। এলাকাবাসী এতে রাজি না হলে অঘরী শেষে 3টি কঙ্কাল আর কিছু টাকার বিনিময়ে রাজি হয়। অঘরী সর্দার তার সাথে আরো 25 জন অঘরী শিষ্য এনে সেই ডাইনির কুটিরের পাশে বসে যজ্ঞ আর মন্ত্রপাঠ করতে থাকে। এলাকাবাসীর মধ্যে কয়েকজন সেখানে ছিল, আর এক সময় তারা লক্ষ্য করে চারিদিকে গাছপালা সব ভেঙে যাচ্ছে, আর প্রচন্ড চিৎকারের মাধ্যমে সেই ডাইনির আবির্ভাব ঘটে। অঘরীর সর্দারকে দেখে ডাইনির আগে গজগজ করতে থাকে। সর্দার তাকে জিজ্ঞাসা করে তাকে মেরে ফেলার পরেও সে কিভাবে ফিরে আসলো, এবং সে তখন জানায় যে সে 2.5 যুগ ধরে ডাকিনী সাধনা করছে এবং এখন পর্যন্ত সে 111টি বলি দিয়েছে, এবং তার ওপরে নাকি তার সেই ডাকিনী দেবী সন্তুষ্ট হয়েই তাকে এই ক্ষমতা দিয়েছে, তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। এবং সে আবারও বলে যে যে সর্দার এখানে আছে সে সর্দারকে তাকে কোনোভাবেই দমন করা সম্ভব না। ডাকিনীর কথা শুনে অঘরীরা কিছুটা ভয় পায়, আবার মন্ত্র পড়তে শুরু করে। ডাইনি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে উঠে আর পাগলের মতো অঘরীদের কাছে গিয়ে তাদেরকে আঁচড় কাটতে চেষ্টা করে। এমন সময় তান্ত্রিক তার কাছে এক পুটলিতে থাকা কিছু মাটি ডাইনির দিকে ছুঁড়ে মারতেই ডাইনি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে আস্তে আস্তে ধোঁয়ায় পরিণত হয়ে যায় এবং সেই পুটলির মধ্যে ঢুকে পড়ে। অঘরী তখন বলে, এই ডাইনিকে বন্দী করা সম্ভব হয়েছে আমার শিষ্যদের জীবনের বিনিময়ে, কিন্তু একে মারা সম্ভব নয়। একে এই কুটিরে আটকে রাখবো। এই কুটিরে কেউ যেন প্রবেশ না করে। এই কুটিরের চারপাশে আমি গোল নকশা এঁকে দিচ্ছি, কেউ যেন এই নকশা পার না করে। আর যদি কেউ ভুলে তা পার করে তাহলে আমার কাছে থাকা এই শুকনো মাটি আর নকশার উপর ছিটিয়ে দিতে হবে। এই মাটি আপনাদেরই দেওয়া সেই 3 কঙ্কালের হাড় মিশ্রিত। ডাইনি যে পুটলিতে বন্দী আছে তা আমি এই কুটিরে রেখে যাচ্ছি, আর কুটিরের দরজা আর জানালার মন্ত্র পড়ে সুতা দিয়ে বেঁধে যাচ্ছি, কেউ যেন তা না খোলে। আর এই মেঝেতে মন্ত্রটি লিখে রেখে যাচ্ছি, কেউ যেন এইগুলো নষ্ট না করে। এভাবেই তান্ত্রিক কিছু বাড়তি সুতা আর হাড় মিশ্রিত মাটি দিয়ে চলে যায়। যাবার আগে সে এলাকাবাসীকে 2টি বড় কাগজে কিছু কথা লিখে দিয়ে এই কাগজটি সেই ঘরের উঠোনে আর একটি কাগজ ঘরের ভেতরে রেখে যেতে বলে। প্রথম কাগজে লেখা ছিল, ডাইনি কুটিরে বন্দী, নকশার ভেতরে না দিয়ে পা, প্রস্থান করো জলদি। দ্বিতীয় কাগজে লেখা ছিল, ভুল করিয়া গিয়াছ ঢুকিয়া, আমার মন্ত্র করিয়া পাঠ,
বাঁধিয়া সুতা পার করো চৌকাঠ। এলাকাবাসী তান্ত্রিকের কথা মতো কাজ করে আর কাগজ লাগিয়ে চলে আসে। এর কিছুদিন পর শহর থেকে এক লোক জমি কিনতে সেই অ্যাসাইলামের এলাকায় আসে আর জমি পরিদর্শন করতে করতে সেই কুটিরের কাছে পৌঁছায়। প্রথম ধাপ পার করার পর দ্বিতীয় ধাপ পার করে সে দেখে ঘরের ভেতর সম্পূর্ণ অন্ধকার আর একটা কাগজে জল জল করে জ্বলছে তান্ত্রিকের লেখাগুলি। সেই অন্ধকার ঘরে একটি আগুনের গোলা দেখে ভয়ে কাগজে লেখা মতো কাজ না করে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে তান্ত্রিকের দুজন শিষ্য অ্যাসাইলাম এলাকায় আসে। তাদের মধ্যে কয়েকজন এলাকাবাসীকে সাথে নিয়ে যায়, তারা যারা তান্ত্রিকের সাথে সেই রাতে ছিল, যে রাতে সেই ডাইনিকে বন্দী করা হয়। আর একজন সেই কুটিরে যায়। এলাকাবাসী গিয়ে দেখে তান্ত্রিক মরে পড়ে আছে আর তার গলায় আঁচড় দেয়া। তান্ত্রিকের এক শিষ্য বলে, কাল রাতে তান্ত্রিকের সর্দারের চিৎকারে তাদের সকলের ঘুম ভাঙে। তারা ছুটে এসে দেখে তান্ত্রিক গলায় হাত দিয়ে মরে পড়ে আছে। আর তান্ত্রিকের ঘরের বাইরে কিছুটা দূরেই এক বুড়ি দাঁড়িয়ে বিকৃত হাসি হাসছে। তার হাতে একটি লাঠি আর দাঁতগুলো বেশ ভয়াবহ রকমের, এবং সে বুঝতে পারে এটি সেই ডাইনি। তাই দ্রুত এলাকাবাসীকে নিয়ে চলে আসে এবং একজন সেই কুটিরে সব ঠিক আছে কিনা দেখার জন্য যায়। শিশুটি কুটিরে গিয়েছিল, সে ফিরে এলে কুটিরের দরজা সুতা খোলা ছিল, যার জন্য এই ডাইনি বের হতে পেরেছে, কিন্তু পুটলি খোলা হয়নি জন্য সে একেবারে মুক্ত হতে পারেনি। শিষ্য সেখানে গিয়ে নিয়ম মতো মন্ত্র পড়ে সুতা বেঁধে হাড় মিশ্রিত মাটি নকশার ওপরে ছিটিয়ে দিয়ে চলে আসে। তারপর বারবার সাবধান করে দেয় সেখানে যেন আর কাউকে ঢুকতে দেয়া না হয়। পরে এলাকাবাসী সেই কুটির ঘিরে কাটা তারের একটি বেড়া বানিয়ে দেয় আর কেউ যেন সেখানে ঢুকতে না পারে। এরপর আর কখনো সেই বুড়িকে দেখা গিয়েছে বলে কেউ শোনেনি। এই ছিল ঘটনা। ঘটনাটি শুনে আমার গা শিউরে উঠেছিল, তাই ঘটনাটি আমি ভূত.com-এর সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ রাসেল ভাই কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য। আসসালামু আলাইকুম। সিফাত, ভালো থাকবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ডিয়ার লিসেনার্স, আমার নাম মোহাম্মদ সাবিত আলম, আমি ময়মনসিংহ থেকে বলছি। শুরুতেই অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই আপনাকে এপিসোড ৭৭-এ আমার ঘটনা ফাদার ন্যাথানের এক্সোরসিজমের ঘটনাটি শেয়ার করার জন্য। ঘটনাটি শেয়ার করায় উৎসাহিত হয়ে আমি আজকে আর একটা ঘটনা আপনাকে পাঠাবো, তাই লিখতে বসলাম। ঘটনাটি একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটেছিল 4 বছর আগে। ঘটনাটি শুরুর আগে আমি কিছু কথা বলতে চাই। আমি আমার আগের ঘটনায় আগেই বলেছিলাম যে আমি একজন প্যারানর্মাল স্টোরি কালেক্টর, প্লাস আমি হন্টেড প্লেস নিয়ে স্টাডি করে থাকি এবং আমার সাথে একজন জিন থাকে অনেক আগে থেকেই। সেই জিনের সাহায্যে হোক বা আল্লাহর কোনো কুদরতেই হোক, আমার কিছু ভিশন আছে। সেই ভিশনগুলির জন্য আমি পজিটিভ বা নেগেটিভ এনার্জি ফিল করতে পারি। আর এই বিষয়গুলো আরো প্রকট হয় 2015 সালের পর। আমি ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম হই। সেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমি আগেই পাঠিয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে সেটা পড়া হয়নি। যাই হোক, আমি আমার ঘটনা শুরু করতে যাচ্ছি। আমাদের একটি প্যারানর্মাল ইনভেস্টিগেটিং টিম ছিল। আমরা মূলত ঝোঁকের বসেই এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতাম এবং কাজ করতাম। সেই টিমটি এখন আর নেই, যেখানে কিছুটা দোষ আমার আর কিছু আমার বন্ধুদের। কথাটা কেন বললাম সেটাই ভাবছেন তো? সেটা জানতে হলে ঘটনাটি সম্পূর্ণ শুনতে হবে আপনাদের। আর আগেই বলে রাখি, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আমি কিছু কারণে আমার বন্ধুদের নামগুলো ছদ্মনাম হিসেবে ব্যবহার করব, তাদের পারিবারিক সমস্যাজনিত কারণে। ঘটনাটি ঘটে আজ থেকে 4 বছর আগে। ইউনিভার্সিটির পরীক্ষা দিতে অনেক জায়গায় যেতে হয় আমাদের, আর সব জায়গায় আমার মনে আছে যে পাবনা যাবার পর ঘুরতে ঘুরতে মেইন রোডের পাশে আমি একটা জায়গা দেখেছিলাম, যে জায়গাটি দিয়ে যাবার সময় আমার ভিশন অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। সেখানে একটা অ্যাবান্ডেন্ট একতলা বাড়ি ছিল সেই মেইন রোডের পাশে। জার্নির ধকল ভেবে সেটা আমি আমলে নেই না, কিন্তু আমি প্রায়
সেই জায়গাটা নিয়ে স্বপ্ন দেখতাম যে সাদা আলোর মাঝে কেউ আমার দিকে তাকিয়ে আছে। খাঁচা দেখতে পেতাম একটা, কিন্তু ফেসটা কখনো দেখিনি। আমি আমার স্বপ্নে সেই মেইন ডোরের পাশের জায়গাটা, অর্থাৎ সেই বাড়িটা দেখতে পেতাম, কিন্তু কাউকে বলিনি কখনো। কিন্তু কে জানতো সেই ঘটনা প্রথমবার ইউনিভার্সিটির নতুন আর ভালো বন্ধু হয়ে যাওয়া কয়েকজনের জীবন বদলে দেবে। ইউনিভার্সিটিতে জয়েন করে আমাদের 1 বছর কেটে যায়। এর মধ্যে আমার ভালো কিছু বন্ধু হয়ে যায়। আমরা 5 জন, আমি, রাকিব, মুকুল, রনি আর আসিফ। একদিন রাতে আড্ডার পর আমরা সবাই মিলে মুকুলের বাসার ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন ভূত.com ছিল না। কথায় কথায় ভূত FM এর কথা উঠে আসে, আর আমরা পুরাতন একটি রেকর্ডে এপিসোড প্লে করি। কিছুক্ষণ শোনার পরে রাকিব তার গ্রামের বাড়ির একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করে। সেটা শুনে আমি আমার হাতে থাকা একটি চিহ্নের দিকে তাকিয়েছিলাম। আসিফ আমাকে ধাক্কা দিয়ে বলে, কিরে, হাতের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি মুচকি হেসে বলি, বন্ধু, 2015 সালে আমি ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম হয়েছিলাম। পরে আমার হাতের দাগ দেখে সে বলে, এই দাগ সেই ব্ল্যাক ম্যাজিকের কি চিহ্ন? সবাই এই কথা শুনে আমাকে চেপে ধরে আমার লাইফের ঘটনা শুনবে বলে। আমি কয়েক ঘন্টা সময় নিয়ে তাদের বলে যেতে থাকি আমার জীবনে ঘটে যাওয়া আর চলমান ঘটনাগুলো। এরপর তাদের সাথে আমি পাবনা যাবার সময় সেই জায়গাটার কথাও শেয়ার করি আর স্বপ্নের কথাটাও বলি। ওরা একেবারে গো ধরে বসে যে তারাও যাবে। আমি তাদের বলি, আরে আমি তো জায়গার নামই জানি না, আর চিনিও না, চিহ্ন কি করে তাও জানি না। কিন্তু কে শোনে কার কথা? বাধ্য হয়ে 6-7 দিন পর প্রস্তুতি নিয়ে আমরা বেরিয়ে পড়ি পাবনার উদ্দেশ্যে। বাসে জার্নির সময় আমার কেন যেন মনে হচ্ছিল কিছু একটা আমাকে টানছে, কোনো খারাপ কিছুর দিকে টেনে নিয়ে যাবার জন্য। আমি আমল না দিয়ে ঘুমিয়ে যাই বাসে। কিন্তু ঘুমিয়ে আমি এবার একটি ভিন্ন স্বপ্ন দেখি, যা ছিল কিছুটা এমন। আমি দেখলাম খুব কুৎসিত এবং কদাকার চেহারার একজন খাঁচায় বন্দী। স্বপ্নে সে চেহারা দেখে প্রচন্ড ঘৃণা নিয়ে আমি তাকে বললাম, কে তুমি? আল্লাহ তোমার অমঙ্গল করুন, এত কুৎসিত কি তুমি? সে আমার দিকে তাকিয়ে হাসলো, আর সেই মেইন রোডের পাশের জায়গাটা আমি দেখতে পেলাম। আমি ঘুম থেকে উঠে আমার ফ্রেন্ডদের বললাম, প্ল্যানটা ক্যান্সেল করি, চল। I was having a very bad feeling about that. কিন্তু তারা এতটাই অ্যাডভেঞ্চারাস হয়ে গিয়েছিল যে আমি আর মানা করার উপায় পাইনি। অবশেষে বাস তার ঠিকানায় পৌঁছে যায়, আর আমরা বাস থেকে নেমে আশেপাশের হোটেল থেকে কিছু খেয়ে নিই। সারাদিন জার্নি করায় আমরা টায়ার্ড হয়ে রাতের বেলা যাই এবং আমাদের এক পরিচিত ছোট ভাইয়ের মেসে উঠি। সেদিন আর কোনো কিছু না করে আমরা ঘুমিয়ে পড়ি। আমি ঘুমের মধ্যে রাতে একটা স্বপ্ন দেখি যে 5টা কবুতর খুব উঁচু এক দাঁড়ের ওপর দাঁড়িয়ে হঠাৎ কেমন একটা কালো হয়ে গেল আকাশ, আর প্রচন্ড বিদ্যুৎ চমকিয়ে উঠল, আর সেই বিদ্যুতে পৃষ্ঠ হয়ে 2টা কবুতর মারা গেল। এরপর আমি দেখতে পাই সেই কুৎসিত অবয়ব সেই উঁচু দেয়ালের আরেক পাশে বসে হাসছে। আমার ঘুম ভাঙে আমার বন্ধুদের ধাক্কায়। সে আমাকে বলে আমি নাকি ঘুমের ভেতর ঘুমাচ্ছিলাম আর কেমন যেন করছিলাম। আমি ওদের কিছু না বলে আবার ঘুমিয়ে যাই। কিছু বলিনি, কারণ ওরা মানবে না। যত যাই হয়ে যাক, সকালবেলা সেই ছোট ভাইয়ের সাথে কথা বলে সেই জায়গাটা সম্পর্কে ধারণা নিয়ে আমরা লোকেশন খুঁজতে বেরিয়ে যাই। আমি মনের ভুলে নাকি সম্মোহনের ভরে নিজে থেকেই সেই জায়গা খুঁজে বের করে ফেলি। জায়গাটা ছিল মেইন রোডের পাশে। খুব বেশি একটা বেগ পেতে হয়নি জায়গাটা খুঁজে পেতে। জায়গাটা চিনে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য হোটেলে যাই, আবার খাবার খেয়ে মেসে ফিরে যাই। সেই মেসের ছোট ভাই জায়গাটা দেখে বলেছিল যে এখানে কেউ থাকে না আশেপাশে, রাতের বেলা নাকি অনেকেই অনেক কিছু দেখতে পায়, এটা নাকি লোকমুখে শোনা। সে আমাদের বারণ করে সেখানে যেতে, কিন্তু আসিফ আর রাকিব নাছোড়বান্দা, ওরা যাবে মানে যাবেই। বিকেলে রেস্ট করে রাতের বেলা আমরা সেই জায়গায় যাব বলে প্রস্তুতি নিতে থাকি। রাত তখন 11টার একটু ওপর। টর্চ লাইট আর মোবাইল ফোন নিয়ে আমরা রওনা হয়ে যাই সেই জায়গার উদ্দেশ্যে। আমাদের প্রথম ইনভেস্টিগেশন
তাই এক্সপিরিয়েন্স না থাকায় ক্যামেরা বা কোনো রেকর্ডিং ডিভাইস নেওয়া হয়নি। প্ল্যান ছিল ময়মনসিংহে ফিরে আমরা অফিসিয়ালি আমাদের একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটিং টিম ক্রিয়েট করব। ঘটনায় ফিরে আসি। রাত 12টা ছুঁই আমরা সেই বাড়িটার সামনে গিয়ে উপস্থিত হলাম। মেইন রোডের কাছে হওয়ায় সেখানে বসতি বলতে কিছু ছিল না। মাঝে মাঝে দূরপাল্লার বাস আর ট্রাক সেই রাস্তা দিয়ে চলাফেরা করছিল। আমার সিক্সথ সেন্স আমাকে বাধা দিচ্ছিল সেই জায়গার ভেতরে যেতে, কিন্তু আমার কেমন যেন ভালো লাগছিল জায়গাটা। চারপাশে মাঝারি সাইজের গাছ, ঝিঝি পোকার ডাক আর পাখির কুডাক। সেই জায়গার সব থেকে বড় প্রশান্তি ছিল হাসনা হেনা ফুলের সুঘ্রাণ। আমি যেন একেবারে মজে গিয়েছিলাম সেই জায়গার সৌন্দর্যে। আমার বন্ধু রাকিব আমাকে ধাক্কা দিয়ে বলে, কিরে এখানেই থাকবি না ভেতরে যাবি? আমি যেহেতু কোনো বাজে ফিল করতে পারছিলাম না, তাই ওদের হ্যাঁ বোধক ইশারা দেই। আর তখন আমার মাথায় কয়েকদিন ব্লক, মনে হয় রান্নাঘরের গরম ধোয়া বের হওয়ার জন্য ব্লকগুলো তৈরি করা। মেঝে ছিল শুকনো, গাছের পাতা ভর্তি, আর দেয়ালের গাছে আগাছা জন্মে সবুজ হয়ে গিয়েছিল। ভেতরে 3টা রুম, সবগুলো রুমের দরজাই ভাঙা ছিল। আর রাকিব ডান দিকের ঘরে, আর আসিফ, মুকুল আর রনি যাবে সামনের ঘরটাই বলে ঠিক করি। আমি যেহেতু ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম, তাই এই বিষয়ে স্টাডি করে মোটামুটি কিছু জ্ঞান অর্জনের চেষ্টায় অলওয়েজ ছিলাম। তাই কিছু বিষয় আমার জানা ছিল বিধায় আমি ওদের বলে দেই, যাই হোক যাই দেখিস তোরা কিছুই ছবি না। ওরা আচ্ছা বলে ওদের রুমে চলে যায়, আর আমি আমার রুমে চলে এলাম। আমি আর রাকিব যে ঘরে গেলাম সেখানে গাছের শুকনো পাতা আর ধুলোর আবর্জনা ছাড়া কিচ্ছু দেখতে পাইনি। আমার কোন রকম ফিলও হয়নি নেগেটিভ বা পজিটিভ এনার্জি। আমি ধরেই নিয়েছিলাম যে এখানে কিছু নেই, সবটাই আমার মনের ভুল। হঠাৎ মুকুল আমাদের ডেকে ঘরের সামনের রুমে নিয়ে যায়, আর আমরা দেখি সেই ঘরের মেঝেতে শুকনো পাতার ফাঁকে কিছু দাগ দেখা যাচ্ছিল। আর হঠাৎ আমার গায়ে গরম বাতাস এসে লাগে, আর বাতাস আমার কানের কাছ দিয়ে যাওয়ার সময় আমি মনে হলো হাসির আওয়াজ পেলাম। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা এটা তো খারাপ কিছুর সাইন মনে হচ্ছে, তাহলে আমার ভিশন কেন ধরতে পারছে না? কোনো কারণে কি আমার অনুভব ক্ষমতা ব্লক করা হয়েছে, নাকি অন্য কোনো কারণ? ভাবতে ভাবতে দেখলাম নিচে থেকে পাতাগুলো বাতাসের তাড়নায় সরে যাচ্ছে, আর মেঝেতে মোটামুটি স্পষ্ট একটা পেন্টাগনের মতো দাগ ভেসে উঠছে। আমার বন্ধুরা ভয় পেয়ে যায়, কিন্তু আগ্রহে যেন সীমা লঙ্ঘন হয়ে গিয়েছিল ওদের। রাকিব সেই পেন্টাগনের ডান পাশে রুমের দেয়ালে কালো রঙের ছাপ দেখে বলল, দেখ রক্ত মনে হচ্ছে না? আমরা ওর কথা শুনে ভয় পাই, কিন্তু বলি, আরে ভাই এত পুরাতন বাসায় এগুলো ময়লা হাতের দাগ। রাকিব তবুও কিছু একটা ভাবছিল বলে মনে হলো আমার। হঠাৎ আমার নাকে খুব সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসছিল। আমি ওদের বলি, তোরা কোনো গন্ধ পাচ্ছিস? ওরা না বোধক উত্তর দেয়। আমি অনেক দ্বিধায় পড়ে যাই। একবার মনে হচ্ছে এখানে বাজে কিছু আছে, আবার মনে হচ্ছে ভালো কিছু। এ কেমন ছলনায় পড়লাম আমরা। হঠাৎ মনে হলো আমাদের পেছন দিয়ে কিছু একটা চলে গেল, এবং আমরা 5 জনই সেটা অনুভব করতে পারলাম। এরপর কি গেল সেটা দেখতে যাব। আর তখনই যেই ঘর দিয়ে আমরা মাত্র সামনের ঘরে ঢুকলাম, সেই ঘরের মেঝেতে পাটশোলা 3 কোণা করে বাঁধা, আর সেই পাটশোলার কোণায় ছিল লাল রঙের মতো দাগ, আর সেই 3 কোণায় পাখির পালক সুতো দিয়ে বাঁধা ছিল। জিনিসটা কি তা আমরা দেখতে যাই। হঠাৎ রাকিব সেটা তুলে নিল হাতে। আমি রাকিবকে হাতে জোরে একটা চড় দিয়ে বললাম, তোদের না বলেছিলাম কিছু ধরবি না, কেন ধরলি? এই কথা বলে শেষ করতে পারেনি, তার আগেই দেখি এবার আসিফ সেই জিনিসটা হাতে নিয়ে সামনের ঘরে চলে যাচ্ছে। ঠিক তখনই আমার ভিশন চরম ভাবে জেগে উঠল। আমার চোখ অত্যাধিক পরিমাণ জ্বলছিল, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, আর পচা মাংসের উৎকট গন্ধে আমার বন্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ আমার অবস্থা দেখে রনি চোখে টর্চ মেরে হাত থেকে টর্চ ফেলে পিছিয়ে যায়। মুকুল জোরে চিৎকার দিয়ে বলে, রনি কিরে?
আরে কি হলো তোর? রনি মুকুলকে বলছিল, সাবিতের চোখ দেখ। মুকুলও আমার চোখে টর্চ মেরে যা দেখেছিল তা এমন, আমার চোখ নাকি রক্তের মতো লাল হয়ে গিয়েছিল, যে কারণে আমাকে দেখতে নাকি ভয়ঙ্কর লাগছিল। এদিকে প্রচন্ড চোখ আর মাথার যন্ত্রণায় আমি শুধু আসিফের কথা চিন্তা করে ডান চোখ হাত দিয়ে বাম চোখ দিয়ে টর্চ নিয়ে সামনের ঘরে গিয়ে দেখি আসিফ সেই পেন্টাগনের মাঝখানে কেমন যেন কবিরাজের মতো বসে আছে, হাঁটু ভাঁজ করে। এরপর দেখলাম সে তার দুই হাত হাঁটুতে রেখে যেন বলছিল। ওকে ডাকতেই ও আমাকে এত জোরে একটা চর মেরে বসলো যে আমার কানে তালা লেগে গেল। রাকিব আর মুকুল মিলে আমাকে ধরে তুললো, আর রনি আসিফকে ডাকছিল অনবরত। খুব খারাপ কিছু হয়তো হতে যাচ্ছিল, আমি ভালোভাবে বুঝতে পারছিলাম। আর তৎক্ষণাৎ আসিফের মাথা চেপে ধরে উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়া শুরু করি আর আল্লাহর সাহায্য যেতে থাকি। আমি আগেই বলে নেই, নিজের সাথে ব্ল্যাক ম্যাজিক হওয়ায় আমি কিছু রিচুয়াল জানতাম, যা আমি যদি কোনোদিন স্টুডিওতে আসি তখন শেয়ার করব। এরপর টর্চের আলো পড়তে দেখলাম রুমের সামনে একটা জানালা দেখা যাচ্ছিল। আমি মুকুলকে বলি, ওই জানালাটা খুলে দে জলদি। মুকুল সেই জানালা খুলতেই আমার নাকে ভেসে আসলো আমার চিরচেনা চির পরিচিত সেই ঘ্রাণ, যেই ঘ্রাণ আর কারো না, আমার সাথে ছোটবেলায় থাকা সেই জিনটি। এরপর আমরা দেখলাম যে আসিফ মাটিতে লুটিয়ে পড়ে আছে আর রাকিব আসিফের পায়ের উপর পড়ে আছে। আমি আর মুকুল রনিকে নিয়ে ওদের তুলে খুব কষ্টে বের হয়ে আসছি। আমি তৎক্ষণাৎ আমার মোবাইল বের করে দেখি আমার মোবাইল অফ। আমি ভাবি যে আমি ফুল চার্জ করে এনেছিলাম, বন্ধ হলো কিভাবে? এরপর আমি ফোন অন করে দেখি যে চার্জ ঠিকই আছে, কিন্তু কিভাবে যেন বন্ধ হয়ে গিয়েছিল। হাতের চাপ পড়ে হতে পারে। আমি কিছু চিন্তা না করে আমার সেই ছোট ভাইকে কল দেই, যার মেসে উঠেছিলাম, আর তাকে বলি আমরা 5 জন অনেক খারাপ অবস্থায় আছি, সে 3-4 জন বাইকার বন্ধু নিয়ে যেন চলে আসে। এর মাঝে আমরা রাকিবের আর আসিফের জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই হচ্ছিল না। এরপর আমি আল্লাহর নাম করে আমার চোখ বন্ধ করে 4 কুল সূরা পাঠ করি, আর আমার গলায় থাকা একটা তাবিজ খুলে সেই তাবিজটা দুজনের হাতে একসাথে বেঁধে দেই। আল্লাহর রহমতে কিছুক্ষণ পর ওদের জ্ঞান ফেরে। এরপর 45 মিনিট পর আমার সেই ছোট ভাই তার বন্ধুদের নিয়ে চলে আসে আর আমাদের বাইকে করে নিয়ে যায়। তারা আমার চোখ দেখে রীতিমতো ভয় পাচ্ছিল। আমি বাথরুমে গিয়ে চোখে পানি দেব, এমন সময় দেখি আমার চোখের অবস্থা আসলেই খারাপ, একেবারে লাল। মুখ ধুতে ধুতে বাথরুমে হঠাৎ বমি করে ফেললাম। আমি বমির কিছু অংশ ছিল কালো। আমি ভয় পাই না, কারণ এই জিনিসের সাথে আমি অভ্যস্ত ছিলাম কিছুটা। বাথরুম থেকে ফিরে এসে আমি আসিফকে জিজ্ঞেস করি কেন সে পেন্টাগনের মাঝখানে বসেছিল। সে জানায় যে রাকিবের থেকে সেই পাঠশোলার ত্রিভুজাকৃতির জিনিসটা পড়ে যেতেই সে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, তার কিছু মনে নেই। আমি ওদের কিছু না বলে রনি আর মুকুলকে নিয়ে বারান্দায় বসে সিগারেট খেতে খেতে সেই বিষয়ে কথা বলছিলাম। মুকুল আমাকে বলে এইসব কাজ সে আর করবে না। রনিও সম্মতি জানায়। তখন আমার রাগের বাঁধ ভেঙে যায় আর আমি নিজেকে ধরে রাখতে পারি না। দুজনের গালে চর বসিয়ে দিয়ে বলি, তোদের আগেই মানা করেছিলাম সেখানে না যেতে, কেন জেদ করলি? কমবার তো মানা করি নাই আমি তোদের। ওরা ভয়ে কেঁদে ফেললো আর সরি বলতে থাকলো। হঠাৎ রুমে থেকে রাকিব আর আসিফের গোঙানির আওয়াজ ভেসে আসে। আমরা দরজা ধাক্কা দিয়ে ওদেরকে তুলবো ঘুম থেকে, এমন সময় ওদের গায়ে হাত দিয়ে দেখি যে জ্বরে ওদের গা পুড়ে যাচ্ছে। ওদের মাথায় রাত ভর পানি ঢেলে আমরা কিছুটা স্বাভাবিক করি ওদের, আর ভোরে আজানের পর ঘুম ভাঙলে জিজ্ঞাসা করি কেন বোঝাচ্ছে। ওরা দুজন তখন বলে একটা স্বপ্ন এমন ছিল যেখানে অনেক উঁচু দালানে 5টা কবুতর বসা, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুজনের মৃত্যু। আশ্চর্য কথা কি জানেন, দুজনের স্বপ্ন অবিকল একই ছিল। আমি তাদের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি মুকুলকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে থাকি। আমাকে সান্ত্বনা দিয়ে সেই ছোট ভাই আর বন্ধু শান্ত করে, ভাই জলদি ফিরে যান, জলদি। পরের দিন সকালে ওরা আমাদের টিকিটের ব্যবস্থা করে দেয়। আমরা সকাল সকাল রওনা দিই ইউনিভার্সিটিতে পড়ার জন্য। আমরা এক শহরে থাকলেও কারো বাড়ি এক শহরে ছিল না। আমি আর মুকুল শুধু ময়মনসিংহের, আসিফ ছিল নেত্রকোনার, রনি আর রাকিব ছিল কিশোরগঞ্জের। সুতরাং আমি আর মুকুল এক বাসে ফিরছিলাম আর রাকিব
আর বাকিরা নিজেদের মতো। রাতে একেবারেই ঘুম না হবার কারণে বাসে বসে অবসাদে আমি একবারে ঘুমিয়ে যাই। স্বপ্নে দেখি সেই কুৎসিত অবয়ব। এবার তাকে আরো স্পষ্ট দেখতে পাচ্ছি। খাঁচাটিও আর নেই। এমন মনে হচ্ছিল যেন সে মুক্ত এখন, আর সে আমাকে কটাক্ষ করে হাসছে। আর তার দুই হাতে মরে কালো হয়ে যাওয়া দুটো কবুতর। আমি জেগে উঠি ঘুম থেকে। রাকিব আর আসিফকে নিয়ে টেনশন হচ্ছিল আমার। যত সময় শহরে পৌঁছে বাস থেকে নেমে যে যার মতো বাড়ি ফিরে যাই। আমি সেদিন বাসায় ফিরে একজন পরিচিত ইমাম হুজুরের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমার কথা শুনে উনি রেগে গিয়ে বললেন যে এইসব নিয়ে ছেলে খেলা করতে কেন তোমরা যাও। এই বলে উনি আমাকে দুইটা তাবিজ দিয়ে বলেন এই তাবিজ যেন রাকিব আর আসিফের গলায় বেঁধে দেওয়া হয়। সেদিন বিকেলে আসিফ আর রাকিবকে কল দিয়ে আমি ওদের অবস্থা জিজ্ঞেস করলে ওরা বলে যে তারা মোটামুটি ভালো আছে। আমি ওদের কিছু না বলে আলহামদুলিল্লাহ বলে ফোন রেখে দেই। ভালো গেল না সেই দিনটি আমার। আমি রাতে একটু আগে ঘুমিয়ে যাবার চেষ্টা করি, যদিও ব্ল্যাক ম্যাজিক জনিত সমস্যার কারণে আমি কখনোই ভোরের আসানের আগে ঘুমাতে পারি না। কিন্তু সেদিন আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ স্বপ্নে দেখি সেই জিন যে আমার সাথে ছোটবেলা থেকে আছে। আমি কখনো তার চেহারা দেখিনি, দেখেছি শুধু খুব সাদা আর মনে হয় আলো দিয়ে তৈরি কাপড় পরা কেউ, মুখ তার ঢাকা। সে আমাকে বলছে তোমাকে রক্ষা করতে আমি আছি, কিন্তু তোমার যে বন্ধু যে সেই খারাপ জিনিসটি স্পর্শ করেনি তাকে বলো 41 দিন যেন সে বাসা থেকে না বের হয়, আর এই 41 দিন রক্তের সম্পর্ক ছাড়া আর কেউ যেন তার বাসায় প্রবেশ না করে। যদি এমন না হয় তাহলে তার মৃত্যু ঝুঁকি আছে। এও বলে যে আমার আরেক বন্ধুর কিছু হবে না। এর একটা কারণ আছে। আমি ঘুম থেকে জেগে উঠে দেখি ফজরের আজান হচ্ছে। সকালে ফ্রেশ হয়ে মুকুলের বাসায় দাঁড়িয়ে ওকে সব বলি এবং এও বলি যদি কিছু লাগে তাহলে সে যেন আমাদেরকে জানায়, আমরা এসে যাব, কিন্তু 41 দিন নিয়ম মেনে চল। প্রচন্ড ভয় পাওয়ায় সে আমার কথা মানতে রাজি হয় আর বলে সে কাজটি করবে। এরপর রনিকেও সেম কথা জানাতে গিয়ে ফোন করলে ওর ফোন সে রিসিভ করে না। ভয় হচ্ছিল ওর জন্য। 10 মিনিট পর রনির নাম্বার থেকে কল আসে আর রনির মা ফোনটির ওপাশ থেকে বলে রনি চিল্লায় গেছে। রনি ফিরলে যেন আমাকে কল করে এটা আন্টিকে জানিয়ে আমি কেটে দেই ফোন। আমি তখন বুঝতে পারি জিনটি কেন বলেছিল আর একজনের কিছু হবে না, কারণ সে চিল্লায় ছিল। এক সপ্তাহ কেটে গেল। মোটামুটি নতুন বন্ধু ছিলাম আমরা। আর সেদিনের ঘটনার পর সাহস হচ্ছিল না কেউ কারোর সাথে ফোনে কথা বলার। একদিন আমি রাকিব আর আসিফের খোঁজ কয়েকদিন নেই না বলে খোঁজ নিতে তাদের বাসায় ফোন করি, কিন্তু আমি যা শুনি তা আমি মেনে নিতে পারিনি। আমি কেন মানব? কেউ মানবে না। রাকিব আর আসিফ দুইজন তাদের নিজ নিজ বাসার ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে 3 দিন। খবরটা শুনে আমার ভেতরটা হিম হয়ে যায় আর আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসি। মুকুলকে জানাইনি, কারণ 41 দিন হবার আগে ওকে এটা বললে ও ভয়ে শেষ হয়ে যেত। 41 দিন পর মুকুল তার বাসা থেকে বের হয়, আর এরপর আমরা যতবার দেখা করেছি সেই বিষয়ে আর কোনো কথা বলিনি। মুকুলরা 1 বছরের মধ্যে নিজেদের বাসার কাজ শেষ করে তাদের হোম টাউন নরসিংদী চলে যায়। এরপর থেকে ওর সাথে আর কখনো আমার দেখা হয়। রনি এখনো আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, কিন্তু সেটা এখানে বলার কিছু না। এভাবে আমাদের টিমটি একদিন শুরু হয়ে সেদিন শেষ হয়ে গেল। আমরা দুই বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার ঘটনা শেষ করতে চাই। রাসূল ভাই, সবাই দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয়। আর এই ঘটনার জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। যদিও আমার বন্ধু রনি আমাকে বলে এটা একটি কোইন্সিডেন্স, কিন্তু আমার মন মানে না। এভাবেই 4 বছর কেটে যায় এই ঘটনায়। আজ অব্দি খুব কম মানুষ এই ঘটনা জানে। ajobjyothi.com-এ শেয়ার করলাম। এই 4 বছরে আমার সমস্যাগুলি কিছুটা বেড়েছে, কিছুটা কমেছে, কিন্তু শেষ হয়নি। এভাবে এখনো চলছে আমার সাথে আমার সমস্যাগুলো। কিন্তু ভিশনের জন্য আমি এখনো কিছু ভৌতিক জায়গায় ঘুরে বেড়ানো পছন্দ করি। জায়গাগুলো যেন আমাকে টানে, কিন্তু খুব কাজ থেকে কখনোই আমি এই কাজ আর করি। যদি সামান্য পরিমাণে কোনো নেগেটিভ আভাস পাই আমি আগাই না। আমি জানি অনেকের এই বিষয়ে ইন্টারেস্ট আছে, তাই কেউ চাইলে আমার সাথে জয়েন করতে পারবেন, কারণ আমি ভূত.com-এর একজন অফিসিয়াল প্যারানরমাল ইনভেস্টিগেটর হিসেবে কাজ করতে চাই।
ময়মনসিংহ থেকে সাবিত বলছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমার সমস্যাগুলো আল্লাহ সমাধান করে দেন। রাসেল ভাই, আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি আপনি চান আমি অবশ্যই একের পর এক পাঠাবো। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস আ লং স্টোরি অ্যান্ড আই হোপ ইউ অল এনজয় ইট। এবং আপনিও আপনার স্টোরি পাঠিয়ে দিন আমাদেরকে russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব পরের ঘটনায়। লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন এবং যার পরিবারের সাথে ঘটেছে, এই দুজনের কাউকেই আপনাদের না চেনার কথা নয়, কারণ ঘটনাটি এসেছে খুলনা থেকে। আর খুলনা মানেই তো বুঝতে পারছেন সৈকত ভাই। হ্যাঁ লিসেনার্স, সৈকত ভাই এই ঘটনাটি এনে দিয়েছেন এবং যার পরিবারের সাথে ঘটেছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই। শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের একটি ঘটনা গত রোজার ঈদ স্পেশাল এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সুমন ভাই কিন্তু লাইভে এসেও আপনাদের সকলের সাথে কথা বলেছিলেন। তো এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটি সুমন ভাইয়ের মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটির সময় ছিল 1990 কি 91 সাল। সুমন ভাইয়ের বাসা হচ্ছে খুলনা জেলার রায়ের মহল এলাকায়। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছে। একদিন রাত্রে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা কথাবার্তা বলার একটি পর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং কথা কাটাকাটি করতে করতে এক সময় সুমন ভাইয়ের আম্মা রাগ করে ঘর থেকে বেরিয়ে যান এবং যাওয়ার সময় বলেন যে আমি সুইসাইড করব। এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তো সুমন ভাইয়ের আব্বা বিষয়টি আসলে ওইভাবে কোনো গুরুত্ব দেন নাই, মনে করেছে এমনি হয়তোবা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, হয়তোবা পাশের ঘরে গিয়ে বসে আছে। কিন্তু বেশ কিছু সময় পর সুমন ভাইয়ের আব্বা বুঝতে পারেন আসলেই সুমন ভাইয়ের আম্মা রাগ করে ওনাদের বাড়ির যে এরিয়া সেখান থেকে বের হয়ে গেছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কোথায় গেল, এত রাত হয়ে গেল। উনি চিন্তিত হয়ে পড়েন এবং পাশে ওনার যারা আত্মীয় স্বজনরা ছিলেন তাদেরকেও উনি খবরটা দেন যে সুমন ভাইয়ের আম্মা তো তার সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেছে এবং যাওয়ার সময় বলেছে সে সুইসাইড করবে। এখন তো আমি তাকে কোথাও পাচ্ছি না, এখন আসো তোমরা একটু খুঁজে দেখো। সবাই টর্চ নিয়ে খুঁজতে বের হন। সুমন ভাইয়ের বাসার একদম পাশেই ছিল বড় একটি পুকুর এবং সেই পুকুরের পাশে অনেক বড় একটি আম গাছ রয়েছে। কথিত আছে ওই আম গাছ কেন্দ্রিক অনেক ঘটনা অনেকেই বিভিন্ন সময় দেখেছে। তো সুমন ভাইয়ের আত্মীয় স্বজনরা কয়েকটা ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যান সুমন ভাইয়ের আম্মাকে খুঁজতে। এদিকে সুমন ভাইয়ের ফুপু এবং তার সাথে আরো কয়েকজন মহিলা, ওনারা ওই পুকুর পাড়ে ওই আম গাছের দিকে যেতে থাকেন। ওনারা আম গাছের যখন কাছাকাছি এসেছে তখন একটা ভয়ঙ্কর দৃশ্য ওনাদের চোখের সামনে ভেসে ওঠে। ওনারা দেখেন সুমন ভাইয়ের আম্মা গলায় ফাঁস দিয়ে আম গাছের একটি উঁচু ডালের সাথে ঝুলছে এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা। এই দৃশ্য দেখে ওনারা প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং ওনাদের চিৎকারে পাশে অন্য লোক যারা ছিল, যারা খুঁজতে বের হয়েছিলেন, তারাও সেখানে চলে আসেন। চলে আসার পরে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। তখন তারা ঘটনাটি খুলে বলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনারা আম গাছের কাছে গিয়ে কিছুই দেখতে পান না। দেখেন সেখানে কিছুই নেই। তখন সবাই তাদেরকে বলে তোমরা তো ভুল দেখেছো, কিন্তু তারা বলে না না, আমরা ঠিকই দেখেছি।
তাহলে সুমন ভাইয়ের আম্মা কোথায় গেলেন? যখন তারা কি দেখলো, কেন চিৎকার করলো, এই বিষয়গুলো নিয়ে যখন বিশ্লেষণ চলছিল, দূর থেকে একজন বৃদ্ধ মহিলার ডাক তাদের কানে আসে। পুকুরের অপোজিট পাশেই একটি ঝুপড়ি রয়েছে, সেখানে তাদেরই দুঃসম্পর্কের এক আত্মীয়, উনি একজন বয়স্ক মহিলা, সেখানে থাকেন। তখন সবাই সেখানে যান, গিয়ে দেখেন সুমন ভাইয়ের আম্মা ওই বুড়ি মহিলার সাথে বসে আছে। সবাই জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখানে? বলে, হ্যাঁ আমি এখানে। তখন বলে যে, তুমি এখানে কিভাবে আসলা? তখন সুমন ভাইয়ের আম্মা বলে যে, আমি বাসা থেকে বের হয়ে প্রথমে পুকুর ধারে যাই, পুকুরের ঘাটে কিছুক্ষণ বসে থাকি, তারপর আম গাছের নিচে কিছুক্ষণ বসেছিলাম। আম গাছের নিচে যখন আমি কিছু সময় বসেছিলাম, তখন মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ ফিস 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 করে কথা বলছে। তখন আমার একটু ভয় লাগে এবং পুকুরের ওই পাশে দেখি এই চাচির ঘরে আলো জ্বলছে, উনি জেগে আছে। তখন আমি এখানে চলে আসি এবং এসে দেখি যে উনি রান্নাঘরে রান্না করছে এবং ওনার সাথে বসে আমি গল্প করছি। তখন সুমন ভাইয়ের যে আত্মীয়া, যে মহিলারা, যারা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখেছিলেন সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে, এই বিষয়টি সুমন ভাইয়ের আম্মাকে বলেন। সুমন ভাইয়ের আম্মা শুনে খুবই অবাক হন যে, আমি তো আসলে ওই জায়গাটার ফিসফিস শব্দ শুনে চলে এসেছি, নিশ্চয়ই আপনারা ভুল দেখেছেন বা কোনো প্যারানর্মাল কিছু বিষয় আপনাদের সামনে দৃষ্টিগোচর হয়েছে। যাই হোক, ওখান থেকে সুমন ভাইয়ের আম্মা চলে আসেন, আবার বাসায় চলে আসেন। এই রাতের পর থেকে নিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে আরো কিছু ঘটনা ঘটতে থাকে। তেমনই কয়েকটি ঘটনা আমি এখন আবার আপনাদের সামনে বলতে যাচ্ছি। লিসেনার্স, একদিন সুমন ভাইদের বাসার কলে পানি উঠছিল না রাতের বেলা। এশার নামাজের সময় যখন বারবার কল চাপছিল সুমন ভাইয়ের আম্মা, কিন্তু পানি উঠছিল না। তখন সুমন ভাইয়ের আম্মা চিন্তা করলেন, ঠিক আছে পুকুর ঘাট থেকে আমি অজু করে আসি। যেহেতু ওনার বাসার পাশেই এই পুকুর ঘাটটি ছিল, তো উনি যখন পুকুর ঘাটে অজু করতে গিয়েছেন, অজু করে যখন উনি উঠে আসবেন, হঠাৎ দেখেন পুকুরের মাঝখান থেকে কিছু একটা সাঁতার কেটে কেটে আসছে, জাস্ট লাইক কুমির। কুমির যখন সাঁতার কেটে আসে, তখন তার পিঠের একটা অংশ কিন্তু ভেসে থাকে এবং চোখ দেখা যায়, মুখের একটা অংশ ভেসে থাকে। তো সুমন ভাইয়ের আম্মা চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন পুকুরের মাঝখান থেকে কুমিরের মতো কিছু একটা সাঁতার কাটতে 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 উনি যেই ঘাটের কাছে আছেন সেদিকে আসছেন। যতই কাছে আসে, ততই সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এটি কুমির না অন্য কিছু, মাছ না অন্য কিছু। এবং যত কাছে আসছিল, সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এই জিনিসটার মাথা অনেকটা মানুষের মতো। যখন একদম কাছে চলে আসে, সুমন ভাইয়ের আম্মা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পান, যে এটির সারা শরীর মাছ বা কুমিরের মতো। এক্সাক্ট যে কি এটি উনি ভালো দেখতে পারেন নাই, কিন্তু যেটা স্পষ্ট উনি দেখেছিলেন, এর মাথাটা মানুষের মতো, চোখগুলো বড় বড় গোল, আর মুখে ঠিক মানুষের মতো দাঁত। সুমন ভাইয়ের আম্মার কাছে এসে অদ্ভুত শব্দে হেসে ওঠে। সুমন ভাইয়ের আম্মা ওখানে চিৎকার করে সেন্সলেস হয়ে পড়েছেন। সুমন ভাইয়ের আম্মার শব্দ যখন বাসার লোক শুনতে পারে, তারা তাড়াতাড়ি পুকুরের কাছে চলে এসে তাকে অজ্ঞান অবস্থায় পান। তখন তাকে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় এবং তাকে তার জ্ঞান ফেরানো হয়। তখন জ্ঞান ফেরানোর পরে সুমন ভাইয়ের আম্মা সব বিষয় খুলে বলে।
লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়। ঘটনাটির শুরু আসলে হয়েছিল সুমন ভাইয়ের আম্মা যেই রাত্রে ওই আম গাছের নিচে গিয়েছিলেন। তখন থেকেই ওনার সাথে এই প্যারানরমাল বিষয়গুলো ঘটা শুরু করে। এক রাত্রে সুমন ভাইয়ের আম্মা বাসায় ছিলেন না। বাসায় ফিরতে উনি অনেক দেরি করছিলেন। সুমন ভাইয়ের আম্মা, সুমন ভাই এবং সুমন ভাই ছোট বোন তারা একসাথে শুয়েছিলেন। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন তখন অনেক ছোট। রাত যখন প্রায় 12:30, তখন সুমন ভাই এবং তার বোন দুজনেই ফিল করেন কে যেন দু হাত দিয়ে তাদের গলাটা চেপে ধরে উঁচু করে ফেলেছে। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন উভয়ই খেয়াল করেন যেই লোকটি তাদের গলা চেপে উঁচু করে ধরেছে সে আর কেউ নন, এটা তাদের মা। এবং সুমন ভাইয়ের আম্মাকে দেখে কোনোভাবেই তারা নিজের মা হিসাবে চিনতে পারছিলেন না। চুলগুলো ছিল অগোছালো, চেহারা ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিল এবং গলা দিয়ে গড়গড় গড়গড় শব্দ আসছিল। এদিকে সুমন ভাই ওনার ভাষ্য অনুযায়ী ওনার দম আটকে প্রায় মরেই যাবেন, এমনই আশা করেছেন হয়তো এখনই উনি মারা যাবেন। কিন্তু হঠাৎ করে তখন ঘরে ওনার বাবা প্রবেশ করে এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত সুমন ভাইয়ের আম্মার হাত চেপে ধরে। ওনার শক্তির সাথে কোনোভাবে ওনার বাবা পেরে উঠছিলেন না। তো অনেক কষ্টে দুই হাত থেকে ওনার দুই সন্তানকে ছোটাতে পারেন। যখনই ছোটায় ফেলেন তখনই সুমন ভাইয়ের মা সেন্সলেস হয়ে পড়ে যায়। আর তখন সুমন ভাইয়ের বাবা স্পষ্ট ভাবে দেখতে পান যে ভয়ঙ্কর একটি দানবের মতো ছায়া মূর্তি সা করে ঘরের দরজা দিয়ে বের হয়ে গেল এবং সুমন ভাইয়ের আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। এই ঘটনার পরে বুঝতে পারেন যে আসলে সুমন ভাইয়ের আম্মা ওনার উপরে ভয়াবহ কোনো কিছুর একটি আছর পড়েছে। রায়ের মহল থেকে একটু দূরে একজন কবিরাজ আছে। সেই কবিরাজের কাছে সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ দেখে শুনে বলেন যে যেই রাত্রে উনি আম গাছের কাছে গিয়েছিলেন রাগ করে, সুইসাইড করার ইচ্ছা ছিল তখনই কিছু দুষ্টু জিন ওনার পিছনে লাগে এবং তারাই এই কাজগুলো ঘটাচ্ছে। ওই ব্যক্তির বশীভূত করা বেশ কিছু শক্তিশালী জিন ছিল, তাদের মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মাকে এই জিনের আসর থেকে মুক্ত করেন। বেশ কয়েকবার যেতে হয়েছিল তার কাছে। শেষবার যখন যান তখন ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। ওই দিন ট্রিটমেন্ট শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। রায়ের মহল ফেরার জন্য যে রাস্তাগুলো ছিল তখন তো অনেক রাত হয়ে যায়। রাস্তায় রাত্রে ছিনতাইকারীর ভয় ছিল। সুমন ভাইয়ের আব্বা ওই কবিরাজকে বলেন যে এত রাত্রে যাব, রিক্সা বা অন্য কিছু তো পাওয়া যাবে না, কিভাবে যাব? তখন ওই কবিরাজ বলেন যে আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরপরই আপনারা একটা রিক্সা দেখতে পাবেন। আপনারা ওই রিক্সাওয়ালাকে সালাম দিয়ে বলবেন যে আপনারা কোথায় যাবেন, উনি আপনাদেরকে নিয়ে যাবে। ওখান থেকে যখন সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা বের হয়ে আসেন, আসার পর সত্যি দেখেন যে একটি রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালাকে সালাম দেন এবং সালাম দিয়ে বলেন যে আমরা রায়ের মহল এলাকায় যাব। রিক্সাওয়ালা জাস্ট শুধু মাথাটা কাত করে ইশারা দেন যে হ্যাঁ আমি যাব, উঠে বসেন। সুমন ভাইয়ের আব্বা আম্মা উঠে বসে। সারা পথে রিক্সাওয়ালা কিন্তু কোনো কথা বলেনি। রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, কিন্তু স্বাভাবিক যে রিক্সার গতি, মানে পা চালিত যে রিক্সাগুলো, এর যে গতি এর থেকে আরো বেশি গতি ছিল। লাইক এখন যেই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এইটার যে স্পিড, এরকম স্পিড ছিল, যেটা স্বাভাবিক পা চালিত রিক্সায় এত স্পিড হওয়ার কথা নয়। এবং রিক্সাটি মেইন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট যে রাস্তাগুলো ছিল
যে রাস্তাতে আসলে মানুষের বিশেষ করে চোর ডাকাতের ভয় বেশি, ছিনতাইকারীর ভয় বেশি, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন রাস্তার বেশ কিছু জায়গায় কিছু দুষ্ট লোক দাঁড়িয়ে আছে, যারা ছিনতাই করার নিমিত্তেই দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের পাশ দিয়ে রিক্সা চলে যাচ্ছে, তারা ভ্রুক্ষেপও করলো না। মনে হচ্ছিল যে তারা কিছুই টের পাচ্ছে না যে এই পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে, তারা কিছুই দেখছে না, এমনটা মনে হচ্ছে। রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেওয়ার সাথে সাথে উনি দ্রুত রিক্সা নিয়ে চলে যান। তো ওনাকে ডাকেন ভাড়ার জন্য, কিন্তু ভাড়া উনি নেননি। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে ভয়াবহ একটি ঘটনার সমাপ্তি ঘটে। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।